সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। স্কুল শিক্ষা কার্যক্রম বন্ধ, তাই তোমাদের সহযোগিতা করার জন্য আমরা বিভিন্ন সময় ভিডিও ক্লাস আপলোড করছি। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন অধ্যায়ের শুরুর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, আলোর প্রতিফলন কাকে বলে আমরা সেটা প্রথমে দেখি। আলোর প্রতিফলন এর সংজ্ঞা: আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তল থেকে প্রথম মাধ্যমে ফেরত আসে তখন সেই আলোকীয় ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আমি যদি এই বিষয়টিকে একটি চিত্রের মাধ্যমে দেখাতে চেষ্টা করি, তাহলে এক্স ওয়াই পি ও কিউ মাধ্যমের বিভেদ তল। একটি আলোকরশ্মি এ ও বিভেদ তলের ও বিন্দুতে আপতিত হয়ে ও বিপথে ফেরত যায়। তাহলে এ ও এটাকে বলা হবে আপতিত রশ্মি এবং ও বি কে বলা হবে প্রতিফলিত রশ্মি। এবারে ও বিন্দুতে আমরা যদি একটি লম্ব অঙ্কন করি, তাহলে সেই লম্বটাকে বলা হবে অবিলম্ব। এবং এখানে আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী যে কোণটি তৈরি হবে সেটিকে বলা হবে আপতন কোণ, ইংরেজিতে বলা হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল। সেখান থেকে আই ইনসিডেন্ট থেকে, এবং ওবি পথে চলে যায় সেটি ওই প্রতিফলিত রশ্মি ওবি এর সাথে অবিলম্বর যে কোণ তাকে বলা হবে প্রতিফলন কোণ বা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তাহলে এখানে চিত্রে এও সমান সমান হলো আপতিত রশ্মি, ওবি সমান সমান প্রতিফলিত রশ্মি, এবং ও এন সমান সমান অবিলম্ব। এবার আমরা আলোর প্রতিফলনের দুটি সূত্র আছে, সেই সূত্র দুটি দেখি। আলোর প্রতিফলনের সূত্র দুটি হলো আলোর
প্রতিফলনের সূত্র দুটি। এক, আপতিত রশ্মি, শিক্ষার্থীরা এখানে আপতিত রশ্মি এও, প্রতিফলিত রশ্মি চিত্রের প্রতিফলিত রশ্মি ওবি এবং অবিলম্ব হলো ওএ একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্র, আপতন কোণ, চিত্রে আপতন কোণ হলো AON সমান সমান প্রতিফলন কোণ চিত্রে প্রতিফলন কোণ হলো BON। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, এই দুটি হলো প্রতিফলনের সূত্র। প্রতিফলন আবার দুই ধরনের হয়। আমরা এই ছবিগুলো সব মুছে ফেলি। প্রতিফলন দুই ধরনের। একটি হলো নিয়মিত প্রতিফলন, দুই হলো ব্যপ্ত প্রতিফলন। প্রথমত আমরা নিয়মিত প্রতিফলন কাকে বলে সেটা জানি। নিয়মিত প্রতিফলন হলো যখন কোনো আলোক রশ্মি একটি মসৃণ তলে, একটি আমরা দর্পণের চিহ্ন দেই, একটি মসৃণ তলে আপতিত হয়ে কতগুলো সমান্তরাল আলোক রশ্মি যদি হয়, তাহলে মসৃণ তলে আপতিত হলে সে আবার সমান্তরালভাবেই নির্গত হবে। এখানে তিনটি আলোক রশ্মি দেখানো হয়েছে, 1, 2 এবং 3। এরা প্রতিফলিত হয়ে সমান্তরালভাবে নির্গত হয়েছে। এই ধরনের প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলা হবে। যদি গোলীয় তল হয় তাহলেও সমান্তরালভাবে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পরে একটি বিন্দুতে গিয়ে মিলিত হবে। এটিকে বলা হয় অভিসারী হওয়া, অভিসারী। তো যদি আলোক রশ্মি এভাবে প্রতিফলনের পরে অভিসারী হয় তাহলেও তাকে নিয়মিত প্রতিফলন বলে। যদি গোলীয় প্রতিফলকটি উত্তল হয়, তার মানে প্রতিফলক পৃষ্ঠটি উঁচু, তখন যদি পতিত আলোক রশ্মি এখানে আপতিত হয়ে প্রতিফলিত হয় তখন সেটি অপসারী হবে। অপসারী মানে হলো ছড়িয়ে পড়া। এভাবে যদি অপসারী হয় তাহলেও তাকে নিয়মিত প্রতিফলন বলা হবে। তাহলে নিয়মিত প্রতিফলন সর্বসাকুল্যে কি দাঁড়ায়? যদি কতগুলো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো মসৃণ তলে আপত্তনের পরে সমান্তরালে অথবা অভিসারী হয়ে অথবা অপসারী হয়ে নির্গত হয়, তখন তাকে বলা হবে নিয়মিত প্রতিফলন। এই সকল ক্ষেত্রেই কিন্তু আলোর সেই যে প্রতিফলনের সূত্র, সেই প্রতিফলনের সূত্র দুটি কিন্তু এখানে
এই প্রতিফলিত রশ্মিরা মেলে চলে। তাহলে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ব্যাপ্ত প্রতিফলনে কি তাহলে প্রতিফলনের সূত্র মানে না? হ্যাঁ, ব্যাপ্ত প্রতিফলনেও প্রতিফলনের সূত্র মানে, তবে এখানে আলোক রশ্মি সমান্তরালে আপতিত হলে প্রতিফলনের ক্ষেত্রে সমান্তরাল, অভিসারী কিংবা অপসারী না হয়ে বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয়। যেমন ধরো, যদি এরকম একটি তল হয়, এখানে যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে সেক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি বিভিন্ন মুখে নির্গত হতে পারে। তার মানে এটি সমান্তরালে নির্গত না হয়ে সমান্তরালে আপতিত হয়েছে বটে, কিন্তু নির্গত হওয়ার ক্ষেত্রে এক একটি আলোক রশ্মি এক এক দিকে নির্গত হয়। তখন এই ধরনের প্রতিফলনকে বলা হবে ব্যাপ্ত প্রতিফলন। এই রশ্মিরাও আলাদা আলাদাভাবে প্রত্যেকটি রশ্মি কিন্তু I সমান সমান R, তার মানে প্রতিফলনের সূত্র কিন্তু এখানেও কিন্তু প্রতিফলনের সূত্র ঠিকই মেনে চলে। তাহলে সংজ্ঞাগত ক্ষেত্রে শুধুমাত্র সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পরে তারা সমান্তরালে নির্গত না হয় বা অভিসারী না হয়ে বা অপসারী না হয়ে বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হয় বলে একে ব্যাপ্ত প্রতিফলন বলে। আশা করি এই কথাগুলো তোমরা সবাই বুঝতে পারছো। এবার আসি আমরা দর্পণ বা আয়না কাকে বলে। দর্পণ বা আয়না হলো যে সকল মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে দর্পণ বলে। দর্পণ ইংরেজিতে বলা হয় মিরর, আমরা যাকে আয়না বলি। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে দর্পণ বলে। তিন ধরনের দর্পণ আছে, যদিও মূলত দুটি ভাগে ভাগ করা যায় দর্পণকে। একটি হলো সমতল দর্পণ, আরেকটি হলো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, উত্তল দর্পণ, অবতল দর্পণ। সমতল দর্পণ আমাদের খুবই পরিচিত একটি প্রকারভেদ। আমাদের বাসাবাড়িতে সবাই যে আমরা আয়নাগুলো ব্যবহার করি সবগুলোই সমতল দর্পণ। তাহলে সমতল দর্পণের প্রতিফলক পৃষ্ঠটি হবে একটি সমতল এলাকা, সেজন্য এটাকে সমতল দর্পণ বলা হবে, প্লেন মিরর। আর গোলীয় দর্পণ দু ধরনের হতে পারে। যদি কোনো দর্পণের প্রতিফলক পৃষ্ঠটি উত্তল হয় তখন সেটাকে বলা হবে উত্তল দর্পণ, আর যদি প্রতিফলক পৃষ্ঠটি অবতল হয় তখন তাকে বলা হবে অবতল দর্পণ। আমরা যদি চিত্রে উত্তল এবং অবতল দর্পণকে দেখাতে চাই, তার উত্তল দর্পণ হবে এরকম, যেখানে প্রতিফলক পৃষ্ঠ, এটি হলো প্রতিফলক পৃষ্ঠ, আলোক রশ্মি এখানে আপতিত হবে। আর অবতল দর্পণের প্রতিফলক পৃষ্ঠটি হবে অবতল বা নিচু, এরকম, যেখানে আলোক রশ্মি নিচু পৃষ্ঠে আপতিত হয়। এটি হলো অবতল দর্পণের চিত্র।
দুই ধরনের দর্পণের ক্ষেত্রে বেশ কিছু সংজ্ঞা আছে, আমরা এখন সেই সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করি। তাহলে দর্পণের সংজ্ঞা, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে দর্পণ বলে। সমতল দর্পণ হলো যে মসৃণ তলে আলোর প্রতিফলন হবে, সেটি যদি সমতল হয় তখন তাকে বলা হবে সমতল দর্পণ। আর গোলীয় দর্পণ হলো যে দর্পণের তলগুলো কোনো গোলকের অংশ, যে দর্পণের তলগুলো গোলকের অংশ, এই দর্পণগুলো সবসময় কোনো একটি গোলকের অংশ হবে, তখন সেটাকে বলা হবে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ আবার দুই প্রকার, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। উত্তল দর্পণ হলো যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ উঁচু, তাকে বলা হবে উত্তল দর্পণ। আর যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ নিচু, তাকে বলা হবে অবতল দর্পণ। এবার আমরা দর্পণ সম্পর্কিত, বিশেষ করে গোলীয় দর্পণ সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা জানব। গোলীয় দর্পণের সংজ্ঞাগুলো এরকম। আমি প্রথমে ছবি আঁকি, এটি একটি উত্তল দর্পণের ছবি আমি আঁকতেছি। এই পিছনে যে দাগগুলো দেওয়া হয় এটা মূলত সিলভারিং প্রান্ত বা পাড়া লাগানো প্রান্ত বলে। আমরা আয়নার পিছনে যদি তাকাই তখন দেখবো যে আয়নার পিছনে বেশ কিছু রং করা থাকে, সেই রংগুলো আসলে আলোর প্রতিফলনের জন্য দেয়া হয়, সেই অংশটাকে বলা হয় সিলভারিং বা পাড়া লাগানো। সাধারণত সিলভারিং বলা হয় কারণ আগে সিলভার দিয়ে প্রলেপটা দেওয়া হতো, এখন বিভিন্ন রং ব্যবহার করা হয় যাতে করে আলোর প্রতিফলন হতে পারে। তো ছবিতে সেই সিলভারিং বোঝানোর জন্য এই চিহ্নটি দেওয়া হয়। আর অবতল দর্পণেরও তেমনি সিলভারিং থাকে উঁচু প্রান্তে এবং প্রতিফলক পৃষ্ঠ থাকে নিচু প্রান্তে। তার মানে আলো এখানে পড়বে, এখান থেকে প্রতিফলিত হবে, আর এটার ক্ষেত্রে আলো এখানে পড়বে, এখান থেকে প্রতিফলিত হবে। এখন আমি যে সংজ্ঞাগুলো নিয়ে কথা বলবো সেটা হলো, তার মধ্যে প্রথমে আছে মেরু। প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে। প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে। এখানে চিত্রে মেরু হবে কোথায়? মধ্যবিন্দু আমি অনুমান করি এখানে আছে, এটার মধ্যবিন্দু এখানে আছে, তাহলে চিত্রে এম হলো মেরু। তারপর আছে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র হলো এই প্রত্যেকটি দর্পণ একটি গোলকের অংশ, আমি প্রথমেই বলে নিয়েছিলাম। তাহলে সেই গোলকটি যদি আমরা কল্পনা করি, মনে করি এই গোলক অথবা এই দর্পণটি এই গোলকের অংশ, তাহলে অবশ্যই তার একটি কেন্দ্র ছিল বা একটি কেন্দ্র আছে, সেই কেন্দ্রটিকেই বলা হয় বক্রতার কেন্দ্র। তাহলে সংজ্ঞাটি হবে গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। তাহলে সি বক্রতার কেন্দ্র, চিত্রে সি বক্রতার কেন্দ্র। এরপরে আসি আমি প্রধান অক্ষ। প্রধান অক্ষ বা প্রিন্সিপাল এক্সিস। প্রধান অক্ষ হলো মেরু এবং বক্রতার কেন্দ্র সংযোগকারী সরলরেখা। মেরু এবং বক্রতার কেন্দ্র সংযোজক সরলরেখা, এটাকে বলা হবে প্রধান অক্ষ। মেরু
ও বক্রতার কেন্দ্র সংযোজক সরলরেখাকে প্রধান অক্ষ বলে। চিত্রে এমসি প্রধান অক্ষ। এরপরে আসি আমরা বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ এর সংজ্ঞাটি কি? দর্পণটি যে গোলকের, অবশ্যই গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ বলে। তাহলে চিত্রে ব্যাসার্ধ বলতে আমরা বুঝবো কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে এনসি বক্রতার ব্যাসার্ধ। দুটির ক্ষেত্রে কিন্তু এনসি লিখেছি, তার মানে এটি কিন্তু একটি অসীম রেখা। এনসি বলতে আমরা এই চলমান রেখাটিকে বুঝাচ্ছি যে এই রেখাটি যত দূর যাবে সবই প্রধান অক্ষ, এই রেখাটি যত দূর যাবে সবই অসীম পর্যন্ত সবই প্রধান অক্ষ। কিন্তু বক্রতার ব্যাসার্ধ বলতে শুধু একটুকু কি বুঝবো, তাই বিভ্রান্ত না হয়ে তোমরা বুঝে নিও এটি একটি অসীম রেখাকে বোঝানো হয় আর এটি একটি সসীম অংশ বা খুব সীমিত অংশকে বোঝানো হচ্ছে। তাহলে সিএম বক্রতার ব্যাসার্ধকে সাধারণত কি দ্বারা, আর দ্বারা প্রকাশ করা হয়। বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আমরা আসি প্রধান ফোকাস। প্রধান ফোকাস প্রধান ফোকাস হলো, আগে আমি সংজ্ঞাটি লিখি তারপর ছবিতে গেলে তোমরা বুঝতে সুবিধা হবে। প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতনের পর প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় তাকে প্রধান ফোকাস বলে। প্রধান ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করা হয়।
আমি এখন পর্যন্ত চিত্রে তোমাদেরকে প্রধান ফোকাস দেখাইনি, তাই আমি এবার চিত্রে থেকে তোমাদের প্রধান ফোকাস দেখাচ্ছি। এখানে আমি বলেছিলাম যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠ হলো এই, তাহলে এখান থেকে আলোকরশ্মি আপতিত হবে প্রধান অক্ষের সমান্তরালে। এখানে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়। আমরা প্রথমেই যখন উত্তল দর্পণ এবং অবতল দর্পণ দেখেছিলাম, তখন দেখেছিলাম যে উত্তল দর্পণ আলোকরশ্মিকে অপসারী করে। তো সেক্ষেত্রে অপসারী করলে আলোকরশ্মি এদিকে ক্রমান্বয়ে অপসারিত হবে। এভাবে অপসারিত হবে। সংজ্ঞায় দেখো বলা আছে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতনের পর প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে, আর যে বিন্দুতে মিলিত হয় এটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে। তো আমি উত্তল দর্পণের ক্ষেত্রে যেহেতু উত্তল দর্পণ ছবি প্রথম আঁকা আছে, তাই আমি এই মিলিত হচ্ছে বলে মনে হয় এই অংশটুকু দেখাই। যে আমরা যদি এই আলোকরশ্মিকে পিছনের দিকে বর্ধিত করি, এটা কিন্তু আলোকরশ্মি চলে গেছে এদিকে, তাই না? আলোকরশ্মি তো এদিকে চলে গেছে, বাট আমি যদি এটাকে পিছনের দিকে বর্ধিত করি, তাহলে একটি নির্দিষ্ট বিন্দু পাওয়া যায় যেটি আসলে কাল্পনিক। এই বিন্দুটি আসলে একটি কাল্পনিক বিন্দু। প্রকৃতপক্ষে এভাবে আলোকরশ্মি এদিকে ভিতরে তো ঢোকার কোনো সুযোগ নেই, যেহেতু এটি একটি অস্বচ্ছ প্রলেপ দেয়া আছে, সিলভারিং দেয়া আছে। আলোকরশ্মি অবশ্যই এদিকে চলে যাবে, কিন্তু সেটিকে যদি আমরা কাল্পনিক বা পিছনের দিকে বর্ধিত করি, তাহলে একটি বিন্দু এফ এ এসে মিলিত হয়। তাহলে এই এফই হচ্ছে প্রধান ফোকাস। ঠিক আছে, এখানে এফ প্রধান ফোকাস বোঝানো হয়েছে। আবার একইভাবে আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে অবতল দর্পণের ক্ষেত্রে যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মি একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। এটি সরাসরি মিলিত হয়, কারণ এখানে আলোকরশ্মি অভিসারী হয়। অভিসারী হওয়া মানে একত্রিত হওয়া। তাহলে এইখানে এফ হবে প্রধান ফোকাস। তাহলে একটি উত্তল দর্পণের প্রধান ফোকাস একটি অবাস্তব বিন্দু, আর অবতল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে অবাস্তব বিন্দু, অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস একটি বাস্তব বিন্দু। তাহলে দুই ক্ষেত্রেই এফ এম, চিত্রে এফ এম হলো প্রধান ফোকাস, এফ হলো প্রধান ফোকাস, চিত্রে এফ বিন্দু প্রধান ফোকাস। এবারে আমরা সর্বশেষ যে সংজ্ঞাটি আমরা দেখব সেটা হলো ফোকাস দূরত্ব। এটি সম্ভবত তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আসি ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব সহজ বিষয়। ফোকাস দূরত্ব আমি ওইখানে একটি ভুল লিখেছিলাম। আসলে ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়, আমি এর জন্য দুঃখিত। ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এটা একটি দূরত্বকে বোঝানো হয়। তো আসলে ওখানে এফ হবে না, এফ হলো এই বিন্দুটার নাম এফ, কিন্তু এই থেকে এই পর্যন্ত দূরত্ব, সেটাকে বলা হবে এফ এম বা এম এফ, এটাকে বলা হবে ফোকাস দূরত্ব এফ। তাহলে এই সংজ্ঞাটা কি আমরা দেখি। প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। চিত্রে এফ এম সমান সমান এফ সমান সমান ফোকাস